দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। বর্তমানে দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মার্কিন শুল্ক নীতি। প্রতিযোগী দেশগুলোর তুলনায় পিছিয়ে থাকায় বাণিজ্যে বড় ধসের শঙ্কা। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক ইস্যুতে কোনো লবিস্ট নিয়োগ দেবে না সরকার, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। শুল্ক কমাতে জানানো হয়েছে অনুরোধ। এবারের জাতীয় বৃক্ষ মেলায় বেচা বিক্রির পরিমাণ তুলনামূলক কম, আগের বছরের তুলনায় কমেছে প্রায় 30%। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই মুহূর্তে দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মার্কিন শুল্ক চুক্তি, যেখানে প্রতিযোগী দেশগুলোর তুলনায় পিছিয়ে আছে বাংলাদেশ। এর ফলে দেশের বাণিজ্যিক ক্ষেত্রে পড়তে পারে বড় প্রভাব, এমন আশঙ্কার কথা উঠে এসেছে পিআরআই আয়োজিত সেমিনারে, যেখানে ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পদক্ষেপেরও সমালোচনা করেন বক্তারা। যুক্তরাষ্ট্রের বাজারে এখন পণ্য রপ্তানিতে গড়ে 15% শুল্ক দিতে হয় বাংলাদেশকে। নতুন হার কার্যকর হলে আগস্টের 1 তারিখ থেকে মোট শুল্ক হার পৌঁছাবে 50%। শুল্কের দর কষাকষিতে ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, পাকিস্তান সহ অন্যান্য প্রতিযোগী দেশ ভালো অবস্থানে থাকলেও এখনও সুবিধাজনক জায়গায় পৌঁছাতে পারেনি বাংলাদেশ। তাই এই বিষয়টিকে দেশের সমসাময়িক চ্যালেঞ্জগুলোর মধ্যে সবচেয়ে বড় করে দেখছেন পিআরআই এর আলোচনায় উপস্থিত আলোচকরা। Our export success will depend on how good a trade deal we reach with the United States. So and comparatively, if we have a bad deal relative to our competitors, our competitiveness is undermined. শুধু শুল্ক নীতি নয়, আলোচনায় স্থান পায় মূল্যস্ফীতি, বেসরকারি খাতের বিনিয়োগ, কর জিডিপির অনুপাত, এডিপির বাস্তবায়ন সহ সামষ্টিক অর্থনীতির বিভিন্ন বিষয়। বলা হয় বাংলাদেশের কর জিডিপির অনুপাত এখন 7.3%, যা এশিয়ার 37টি দেশের মধ্যে সর্বনিম্ন। এমনকি বাংলাদেশ থেকে এগিয়ে আছে নেপাল, ভুটান, পাকিস্তান ও ভারতও। এই নিম্নমুখী কর জিডিপির কারণে প্রতি বছর স্বাস্থ্য শিক্ষার মতো জনগুরুত্বপূর্ণ খাতের বাজেট কাটছাট করতে হয় বলে মত তাদের। Asia Pacific average, as you can see, is 20%. Right? If you go to advanced countries in Europe, it's 40%. That means if you have $40 in your GDP, $100 in your GDP, $40 get taxed and get redistributed in public spending. So with that level of tax to GDP ratio, we keep underinvesting in healthcare, we keep underinvesting in education, we keep underinvesting in critical private services. আলোচনায় মূল্যস্ফীতি নিয়ে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। পিআরআই এর মতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপগুলো কাজ করতে শুরু করায় কমতে শুরু করেছে জীবনযাত্রার ব্যয়। যদিও আলোচনায় উপস্থিত কেউ কেউ বলছেন বাজারে পণ্য মূল্যের সাথে মিল নেই মূল্যস্ফীতির পরিসংখ্যানের। Does it really reflect the real picture? আপনি যদি কারণ বাজারে যান, নিউ মার্কেটে যান, পুরান ঢাকায় বাজারে যান, ইনফ্লেশনের সঙ্গে যে দৈনন্দিন জীবনের পণ্যের দাম বাড়ছে যে দ্রুত হারে, এটা কেন হচ্ছে? তার সাথে কি আমাদের ইনফ্লেশন ম্যাচ করে কিনা? প্রশ্ন ওঠে ডলারের দর নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ নিয়েও। Imported items prices would go up when the taka falls against dollar, and when the taka, if and when, at least for once, when taka gained against dollar, the consumer price index will go down. So why should the Bangladesh government intervene? I don't understand this from the viewpoint of a common citizen. অনুষ্ঠানে বলা হয় নিম্নমুখী মোট দেশজ উৎপাদনের কারণে কমেছে বিনিয়োগ, যা প্রভাব ফেলছে কর্মসংস্থানেও। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক ইস্যুতে সরকারের পক্ষ থেকে কোনো লবিস্ট নিয়োগ করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, দেশটির শুল্ক নীতি আইনি পদ্ধতির কারণে লবিস্ট দিয়ে এই বিষয়ে সমাধান করা সম্ভব নয় বলে তিনি মনে করেন। উপদেষ্টা জানান, শুল্ক কমানোর জন্য আবারও বৈঠকের অনুরোধ করা হয়েছে। তাদের আমন্ত্রণ ও জবাবের অপেক্ষায় আছি। শুল্ক কমবে এমন আশাবাদ জানান তিনি। বলেন, দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে শুক্রবার অনলাইন মিটিংয়ের শিডিউল পাওয়া গেছে। দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কিছু করবে না সরকার। কোনো কারণে 1 আগস্টের মধ্যে বৈঠক না হলে পরবর্তীতে আলোচনার সুযোগ আছে বলে জানান তিনি। বিক্রি কমেছে এবারের জাতীয় বৃক্ষ মেলায়, কমেছে গেল বছরের তুলনায় প্রায় 30%। দেরিতে মেলা শুরু হওয়া প্রাকৃতিক দুর্যোগ গাছ বিক্রি কমার প্রধান কারণ বলছে কর্তৃপক্ষ। তাদের হিসাবে এবছর বুধবার পর্যন্ত মেলায় বিক্রি হয়েছে 11 কোটি টাকার মতো। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত।
3 দশক ধরে নার্সারি পেশায় যুক্ত আছেন জাহাঙ্গীর আলম। দেশের বিভিন্ন প্রান্তের বৃক্ষ মেলায় অংশগ্রহণ করেন সাভারের কিংসুক নার্সারির স্বত্বাধিকারী জাহাঙ্গীর। তাই তো এবারও এসেছেন আগারগাঁয়ের জাতীয় বৃক্ষ মেলায় বিভিন্ন জাতের প্রায় 32,000 চারা নিয়ে। তবে অন্য বছরের তুলনায় বিক্রি কম বলছিলেন এই উদ্যোক্তা। আমাদের একটা হয়ে গেছে আর কি, যদি মেলা যদি না আসে আমাদের ভালো লাগে না, আসতেই হয়। লস হলেও আসতে হয়, লাভ হলেও আসতে হয়, কিন্তু এই বছরটা একটু ভালো যাচ্ছে না আর কি। এবার জাতীয় বৃক্ষ মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের 133টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠান রয়েছে 6টি, যারা ফলদ, বনজ, ঔষধি, ফুল আর শোভাবর্ধনকারী বিভিন্ন রকম গাছের চারা ও কৃষি উপকরণ নিয়ে এসেছেন। বিক্রেতারা বলছিলেন ছাদ বাগানের গাছের চাহিদা বেশি মেলায়। বেশি বিক্রি হয়েছে দেশি ফল আর ঔষধি গাছও। কাস্টমারের চাহিদা বেশিরভাগই ফলের গাছ, বাইরের ফলগুলা যেগুলো আছে ওগুলা, তারপরে দেশি ফল যেগুলো আছে এগুলো চলে। নিম, অ্যালোভেরা, হরতকি, অশোক, নিশিন্দা ঔষধি গাছেরও চাহিদা বাড়ছে। ছোট গাছ বেশি বিক্রি হয়, বড় গাছগুলো তেমন বিক্রি হয় না। মেলার পরিবেশটাও মন ভালো হওয়ার মতো, তাই তো শিশু থেকে বৃদ্ধ সব শ্রেণী পেশার মানুষের আনাগোনাও ছিল বেশ। এক জায়গায় হরেক রকম গাছ পেয়ে উচ্ছ্বসিত ক্রেতারা, তবে দাম নিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। মেলাতে তো অনেক ভ্যারাইটি পাওয়া যায়, নিজের পছন্দ মতো যেটা কেনা যায়। মেলায় ঘুরতেও ভাল লাগে, সব রকমের গাছ দেখা যায়। যেহেতু এক্সট্রাঅর্ডিনারি কিছু গাছ পাওয়া যায় এবং বিভিন্ন অফারও আছে শুনেছি, যার কারণে আমার এই বৃক্ষ মেলাতে আসা। মেলার তথ্য কেন্দ্রের দেয়া হিসাবে 2015 সালে জাতীয় বৃক্ষ মেলায় 8.5 লাখের মতো চারা বিক্রি হয়েছিল। টাকার অঙ্কে বিক্রির পরিমাণ ছিল 3 কোটি টাকা। 10 বছরের ব্যবধানে গেল বছর বৃক্ষ মেলায় চারা বিক্রি হয়েছে 31,86,000, যেখান থেকে আয় হয়েছিল 16 কোটি টাকা। আর চলতি বছর এখন পর্যন্ত 13.5 লাখ চারা বিক্রি করে আয় হয়েছে 11 কোটি 19 লাখ টাকার মতো। সেই হিসাবে বছর ব্যবধানে বিক্রি কমেছে প্রায় 5 কোটি টাকা। ওভারঅল বলবো যে মেলার বিক্রি কিন্তু ভালোই, লোক সমাগম তেমন কম বলবো না, যে গতবারের তুলনায় যদি আমরা এখনো হিসাব করে মানে সমানে সমান। যেহেতু আমরা 3 দিন বাড়িয়েছি, আমরা আশা করছি যে আমাদের যে টার্গেট গত বছরের চেয়ে, কারণ শেষের দিকে দেখা যায় বিক্রিটা অনেক বেড়ে যায়, তো আমরা মনে হচ্ছে আশাবাদী যে আমরা টার্গেট পূরণ করতে পারবো। বন বিভাগের আয়োজনে রাজধানীর আগারগাঁয়ে জাতীয় বৃক্ষ মেলা শুরু হয়েছিল 1994 সালে 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে। এবার ওই সময়ে পবিত্র ঈদুল আজহার ছুটি থাকায় কিছুদিন পেরিয়ে গত 25 জুন শুরু হয় মেলা, যা চলবে আগামী 27 জুলাই পর্যন্ত। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। থাইল্যান্ড থেকে বিমানে চেপে বানানা ম্যাঙ্গো বা কলা জাতের আমের চারা বাংলাদেশে এসেছে 12 থেকে 15 বছর আগে। সেই জাতের আম এখন দেশের সীমানা পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। কাটিমন ও আম্রপালি সহ অন্যান্য জাতের আমও যাচ্ছে বিদেশে। দিনাজপুর জেলা রিপোর্টার রেজাউল করিম রঞ্জুর পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। গাছে ঝুলছে ঠোকায় ঠোকায় ব্যানানা ম্যাঙ্গো জাতের আম, সাথে রয়েছে কাটিমন জাতের আমও। দাঁড়িয়ে থেকেই আম ছিঁড়ছেন আর আম রাখার ক্যারটে ভর্তি করছেন বাগানীরা। এটি দিনাজপুর জেলার বিরল উপজেলার ফারাক্কাবাদ ইউনিয়নের সদরডাঙ্গা গ্রামের মুমিনুল ইসলামের বাগান। 2020 সালে এই অনাবাদী 2 একর জমিতে ব্যানানা ম্যাঙ্গো ও কাটিমন জাতের আমের চারা রোপণ করেন তিনি। রোপণের 2 বছরের মাথায় অর্থাৎ 2022 সালে প্রথম আম পেতে থাকেন। এরপর থেকেই প্রতি বছরই আমের ফলন বাড়তে থাকে। এবছর ব্যানানা জাতের এই আম ফ্রান্স, সৌদি আরব, কাতার, ডেনমার্ক, সুইডেন সহ বিভিন্ন দেশে পাঠাচ্ছেন তিনি। রয়েছে আম্রপালি ও কাটিমন আমও। আম পাড়তেছি প্রতিদিন 100-120 ক্যারেট 150 ক্যারেট প্রতিদিন আম পাড়তেছি, ঢাকা শহরে বা অন্য জায়গায় দিচ্ছি। প্রথম ধাপে ব্যানানা আম কাতার, সৌদি আরব ও জার্মানিতে 5 টন রপ্তানি করা হয়েছে। প্রস্তুতি চলছে আরও 5 টন রপ্তানির। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা আম বাগানীরা সরাসরি বাগান থেকে আম ক্রয় করে নিচ্ছেন। আমরা দেশের বাজার ফিল আপ করে আমরা এই বিদেশের মধ্যে এক্সপোর্ট করার মধ্যে যে বিদেশি ডলারটা ইনকাম করছি, এতে আমাদের দেশেরও যেমন উন্নতি হচ্ছে, আমাদের যে অর্থনৈতিক উন্নতিটাও বেশ লাভবান হচ্ছে। কৃষি কর্মকর্তা বলেন, দেশের বাইরে ব্যানানা ম্যাঙ্গো ও কাটিমন জাতের আমের প্রচুর চাহিদা রয়েছে। বিরল থেকে এবছর 10 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করা হচ্ছে। যে সকল কৃষি উদ্যোক্তা, উদ্যমী কৃষক যারা আগ্রহী আছেন আমাদের কাছে যখনই আসছেন, আমরা আধুনিক জাতের আমগুলো করার ব্যাপারে, চাষাবাদের ব্যাপারে তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি।
শুধু ব্যানানা নয়, ব্যবসায়িক সংগঠনগুলোর তথ্য মতে আম্রপালি, খেরসাপাত, ল্যাংড়া, ফজলি কিংবা বাড়িফোরের মতো 7 থেকে 9 জাতের আম রপ্তানি হয় দেশ থেকে, যা বর্তমানে ইউরোপ, মধ্যপ্রাচ্য, চীন, সিঙ্গাপুর সহ বিশ্বের 39টি দেশে রপ্তানি হচ্ছে। মুজাহিদ সাকিব, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। নড়াইলের নবগঙ্গা নদীর উপর চালিতাতলা এবং নলদি জমিদার বাড়ি ঘাটে 2টি সেতুর নির্মাণ কাজ চলছে বছরের পর বছর ধরে। বেশ কয়েকবার মেয়াদ বাড়ানো হলেও এখনও সেতু দুটির কাজের 60% বাকি। এতে চরম দুর্ভোগে পড়েছেন নড়াইল সদর ও লোহাগাড়া উপজেলার অন্তত 2 লাখ মানুষ। নড়াইল রিপোর্টার মির্জা নজরুল ইসলামের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। 2021 সালে 10 কোটি 65 লাখ টাকা ব্যয়ে নড়াইলের চালিতাতলায় শুরু হয় 96 মিটার দীর্ঘ সেতু নির্মাণের কাজ। 2023 সালের অক্টোবরে তা সম্পন্ন হওয়ার কথা থাকলেও এখনও শেষ হয়নি। একই অবস্থা নলদি জমিদার বাড়ি ঘাটের সেতুটিরও। 2020 সালে শুরু হওয়া সেতুটির কাজ শেষ হওয়ার কথা ছিল 2024 সালের 30 নভেম্বর। দুটি সেতুরই কয়েকবার মেয়াদ বাড়িয়ে এখনও পর্যন্ত সম্পন্ন হয়েছে 60 ভাগ। এতে ভোগান্তিতে পড়েছে এই অঞ্চলের বাসিন্দারা। আমাদের ব্রিজটা মেলা দিন ধরে পড়ে রয়েছে, আশেপাশের লোকজন জাতি হচ্ছে না, এড়েন্দা ঘুরে জাতি হয়, রুগীর পত্র যেগুলো নল জাতি হয় এইগুলো লোক ঘুরে অন্তত 15 কিলো ঘুরে জাতি হয়। প্রায় 50 থেকে 60টি গ্রাম আছে, এখানে প্রত্যেকটা লোকের এই ব্রিজটার খুবই প্রয়োজন। এই দুই সেতু ঘিরে গড়ে উঠেছে চালিতাতলা, দত্তপাড়া, মিঠাপুকুর সহ বেশ কয়েকটি বাজার, যেখানে রয়েছে 2000-এর বেশি ব্যবসা প্রতিষ্ঠান। সেতু চালু হলে ব্যবসা বাণিজ্যে গতি আসবে বলছেন স্থানীয়রা। বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, পাট এবং অন্যান্য পণ্য এখানে ব্যবসা বাণিজ্য হয়। ব্রিজটা তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমাদের এই বাজারের অনেক উন্নতি হবে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ঠিকাদারকে তাগাদা দেওয়ার কথা বলে দায় এড়াতে চেষ্টা এলজিইডি কর্মকর্তার। কাজটা মাসখানেক হলো বন্ধ আছে, ঠিকাদার আমার কথা হয়েছে এবং তাদেরকে আমরা চিঠিপত্র দিয়েছি এই সপ্তাহে কাজটা ধরার কথা। লোহাগাড়ার কয়েক লাখ মানুষের যাতায়াত এ পথে। শিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সহ নানা প্রয়োজনে এই দুটি সেতুর উপর নির্ভরশীল তারা। নির্মাণ কাজ দ্রুত শেষ না হলে শুধু ভোগান্তি নয়, থমকে যাবে এই অঞ্চলের সামগ্রিক উন্নয়ন, আশঙ্কা স্থানীয়দের। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 28 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5392-তে। হাত বদল হয়েছে 951 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 161টির, কমেছে 171টির, আর অপরিবর্তিত রয়েছে 66টির দর। ডোনাল্ড ট্রাম্প ও এলন মাস্কের মধ্যকার চলমান দ্বন্দ্ব সংকটে ফেলেছে মহাকাশ গবেষণা সংস্থা নাসার কার্যক্রম। ফলে প্রশ্ন উঠেছে, স্পেসএক্স ছাড়া নাসা কতটা চলতে পারবে? বিশ্লেষকরা বলছেন, নির্ভরশীলতা এতটাই বেশি যে স্পেসএক্স ছাড়া নাসার গুরুত্বপূর্ণ মিশনই চালানো কঠিন হবে। একই সাথে মার্কিন মহাকাশ আধিপত্য দুর্বল হয়ে ইউরোপ ও চীন সুবিধা পাবে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত এক দশকে আমেরিকান বেসামরিক ও সামরিক মহাকাশ মিশনে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে স্পেসএক্স। নাসার বিভিন্ন প্রকল্পে তারা এখন অবিচ্ছেদ্য অংশ। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএস এ নভোচারী পরিবহনে স্পেসএক্স সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম। বিশেষ করে ক্রু ড্রাগন ক্যাপসুল মার্কিন নভোচারীদের আইএসএস এ পৌঁছে দিচ্ছে। যদিও বোয়িং এর স্টার লাইনার দ্বিতীয় বাণিজ্যিক ক্রু প্রদানকারী হিসেবে আসার কথা। গত বছরের জুনে প্রথম ক্রুড ফ্লাইট টেস্ট সফলভাবে সম্পন্ন করলেও এখনও কার্যক্রম শুরু করেনি। ফলে স্টার লাইনার সম্পূর্ণ প্রস্তুত না হওয়া পর্যন্ত স্পেসএক্সে ভরসা রাখতে হবে নাসাকে। তা না হলে নভোচারী পরিবহনের জন্য আবারও রাশিয়ার সউজ ক্যাপসুলের উপর নির্ভর করতে বাধ্য হবে প্রতিষ্ঠানটি। আইএসএস এ প্রয়োজনীয় কার্গো সরবরাহেও স্পেসএক্স এর ড্রাগন যানের বিকল্প নেই। এমনকি 2030 সালে আইএসএস কে নিরাপদে কক্ষপথ থেকে বের করে আনার জন্যও স্পেসএক্স এর উপরই ভরসা রাখছে নাসা। নাসার উচ্চাভিলাষী আর্টেমিস চন্দ্র কর্মসূচিতেও স্পেসএক্স এর স্টারশিপ রকেট একটি মূল ভিত্তি, যা 2027 সালের মাঝামাঝি সময়ে আর্টেমিস 3 মিশন হওয়ার কথা রয়েছে। নভোচারীদের চাঁদের কক্ষপথ থেকে পৃষ্ঠে নামানোর জন্য এই স্টারশিপকেই বেছে নেওয়া হয়েছে।
স্টারশিপের উন্নয়ন এবং পরীক্ষামূলক উৎক্ষেপণে কিছু চ্যালেঞ্জ থাকলেও এটি ছাড়া চাঁদে মানুষ পাঠানোর বর্তমান সময়সূচি বড় ধরনের বিলম্বের মুখে পড়বে। যদিও অ্যামাজনের ব্লু অরিজিনের চন্দ্র ল্যান্ডার আর্টেমিস 5 মিশনের জন্য নির্ধারিত, তবে তা শুরু হতে দীর্ঘ সময় লাগবে। এমন সব নির্ভরতার মধ্যেই এসেছে নতুন সংকট। নাসার মহাকাশ মিশনগুলোকে আরও অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও SpaceX-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মধ্যকার চলমান দ্বন্দ্ব। ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, হোয়াইট হাউসের প্রস্তাবিত বাজেটে বৈজ্ঞানিক প্রকল্পগুলোর জন্য বরাদ্দ প্রায় 50% কমিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে, যা নাসার 40টিরও বেশি চলমান মহাকাশ মিশনকে বন্ধ হওয়ার ঝুঁকিতে ফেলেছে। মাস্কের কোম্পানি SpaceX-এর সাথে $22 বিলিয়ন ফেডারেল চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমন উত্তেজনায় মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, মাস্ক ট্রাম্পের অবিশ্বাস্য বাকবিতণ্ডা হঠকারী সিদ্ধান্ত মহাকাশ অভিযানের ভিত্তিকেই নড়বড়ে করে দিচ্ছে। এই অনিশ্চয়তা মানব মহাকাশ কর্মসূচির উপর হিমশীতল প্রভাব ফেলেছে বলেও সতর্ক করেন তারা। এদিকে বিশ্লেষকরা বলছেন, SpaceX ছাড়া নাসাকে নতুন করে সব পরিকল্পনা সাজাতে হবে, যা মহাকাশ গবেষণার গতিকে উল্লেখযোগ্যভাবে মন্থর করে দিবে। এতে প্রকল্পের খরচ যেমন বাড়বে, তেমনি মহাকাশ অনুসন্ধানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বকীয়তা প্রশ্নের মুখে পড়বে। ট্রাম্প মাস্কের এই দ্বন্দ্বের ফলে মার্কিন মহাকাশ আধিপত্য দুর্বল হয়ে ইউরোপ ও চীনের মতো প্রতিদ্বন্দ্বীদের সুবিধা দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।